ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রামটা, তার নাম কাড়বা। সেখানকার লোকেরা চাষবাস করে নিজের জীবিকা নির্বাহ করত। কিন্তু এই গ্রামের লোকেদের একটা সমস্যা ছিল। যদি ওই গ্রামের লোকেদের পাশের গ্রাম মাদুর যেতে হতো, তাহলে পাহাড়ের চারদিক ঘুরে 40 কিলোমিটার পথ অতিক্রম করে কোটাপল্লী হয়ে তবে মাদুর যেতে হতো। পাহাড়ের মধ্যে দিয়ে একটা সহজ রাস্তাও ছিল, কিন্তু সেখান দিয়ে কেউ যেত না, কারণ সেই রাস্তায় দৈত্য মকরকন্যা থাকত। ওই রাস্তা দিয়ে যেই যেত তাকে খুব আন্তরিকভাবে ডাকত। ও এক দৈত্য মকরকন্যা জেনেও পুরুষেরা তার দিকেই আকৃষ্ট হতো। তার ফলে অনেকেরই মৃত্যু হয়েছে। মহিলারা ওই দৈত্যকন্যার শরীরে থাকা সোনার মতন চকচকে আবরণ দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে চলে যেত। ওর কাছে যারা আসতো তাদের রাক্ষসী আর তার 3 বাচ্চা মিলে সমস্ত রক্ত চুষে খেয়ে ছুঁড়ে ফেলে দিত। তাই জলের তলায় কয়েক হাজার নরকঙ্কাল স্তূপ হয়ে পড়েছিল। ওই দৈত্য মকরকন্যার সম্বন্ধে যারা জানতো, তারা ভুলেও ওই পথ মাড়াতো না। হাজার অসুবিধা সত্ত্বেও তারা ওই পুরো পাহাড়টা ঘুরে জঙ্গলের রাস্তা দিয়েই যেত। এই যে শুনছো, কে যাচ্ছ এদিক দিয়ে? আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এসো, এসো না আমার কাছে, এসো না। কে যাচ্ছ এদিক দিয়ে? এই যে শুনছো, তোমাকে বলছি, এসো না, এসো না আমার কাছে, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এসো বলছি, কাছে এসো। সেই আওয়াজে একটা আকর্ষণ ছিল। তার রূপে মোহিত হয়ে আওয়াজের আকর্ষণে সকলে তার দিকে আকর্ষিত হয়ে এগিয়ে যেত। তাই গ্রামের লোকেরা ওই রাস্তাকে এত ভয় পেত। এর মধ্যে একদিন রমাকান্ত নামের একটা ছেলে কাজের খোঁজে কোটাপট্টি থেকে বাড়বা গ্রামে কাজের খোঁজে আসে। গ্রাম প্রধানের সাথে দেখা করে কোনো ছোটখাটো কাজের সন্ধান দিতে বলে। রমাকান্ত, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তাই তোমাকে একটা কাজ দিচ্ছি। তুমি তো নৌকো চালাতে আর মাছ ধরতে দুটোই জানো। আমাদের কাছে একটা নৌকো আছে, আজ থেকে তুমি চালিও। আপনার এই উপকারটা আমি সারা জীবন ভুলব না মালিক। আমি আজকের থেকেই কাজটা শুরু করে দিচ্ছি। দামোদরের নৌকোর সঙ্গে তুমি তার ঘরটাও রাখো। দামোদরটা কে মালিক? ওর কি হয়েছিল? কি হয়েছিল সেইটা কেউ জানে না, কিন্তু রাতারাতি দামোদর আর ওর স্ত্রী কোথায় যে চলে গেল সেইটা কেউ জানে না। তাই ওনাদের আশা অব্দি ওনাদের নৌকোটা আর ওদের ঘরটাকে তুমি সামলে রাখো। আরে এ কি মালিক, ওরা যদি 1-2 দিনের ভেতরে যদি ফিরে আসে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আমি কি করব মালিক? ভয় পেও না, গ্রাম ছেড়ে ওদের 9 মাসের উপরে হয়ে গেছে প্রায়, আর ওদের কোনো খবর নেই। মনে হয় ওরা আর ফিরবে না। এইভাবে গ্রাম প্রধানের কথায় দামোদরের ঘর আর নৌকো দুটোই রমাকান্তর হয়ে যায়। ঘরের জিনিস যেমনকার তেমনই ছিল। দামোদর নিজের সাথে কোনো জিনিসই নিয়ে যায়নি। সারা ঘর ঝুল আর ধুলোয় ভরা ছিল। রমাকান্ত ঘরের কোণায় বড় একটা কাঁচের মাছ রাখার পাত্র দেখে। আরে বাপরে, এত বড় মাছের ঘর! মনে হয় খাবার দাবার না পেয়ে মাছগুলো সব মরে গেছে। তাই তো জলের মধ্যে শ্যাওলা
আর চারিদিকে মাটি ছড়ানো। এই বলে ওই পাত্রের ওপরে একটা বড় ঢাকনা চাপা দিয়ে দেয়। তারপর কাজে বেরিয়ে পড়ে। রাস্তায় এক বয়স্ক লোকের সাথে দেখা হয়। আরে বাবু, তোমার নাম কি রামাকান্ত নাকি? প্রধান তোমাকে দামোদরের নৌকো আর ঘরের চাবি দিতে বলেছে। হ্যাঁ দাদু, আপনাদের দ্বারা সাহায্য করাটা আমি কখনোই ভুলতে পারবো না। আপনাদের গ্রামটা খুবই ভালো দাদু, আমার এই গ্রামটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বাবা, গ্রামের লোকেরা তো খুবই ভালো, কিন্তু গ্রামটা তো ভালো নেই। রাতে গ্রামে ঘুরো না। রাত্রে যদি তুমি কারোর কান্নার আওয়াজ শুনতে পাও, তাহলে সেইটা শুনতে পাওয়া কিন্তু অশুভ। রাত্রিবেলা দরজাটাকে বন্ধ করে শোবে। আর সেই নদীর কাছে তো একদমই যাবে না। রাত্রিবেলা সেই নদীর জল ভয়ঙ্কর হয়ে ওঠে। এই সব কথার মাথামুন্ডু কিছুই রমাকান্ত বুঝে উঠতে পারে না। রাত্রেবেলা নদীর যাত্রা বিপজ্জনক। রাত্রেবেলা কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। দামোদরের 9 মাস হয়ে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়াটা সব বিচিত্র। আচ্ছা দাদু, এই গ্রামে কি হয়েছিল আসলে? জানি না বাবা, 9 মাস ধরে এই গ্রামবাসীদেরকে সমস্যা বিরক্ত করছে। রাত্রে নদীতে যাওয়ার সময় কোন ভয়ঙ্কর দৈত্য তাদেরকে মেরে ফেলছে, তাছাড়া আমরা কিছুই জানি না। জানা নেই এই দৈত্যর থেকে আমরা কবে মুক্তি পাব। বয়স্ক লোকটির কথা মতন সব কথা মেনে রমাকান্ত সারা দিন মাছ ধরে। সেগুলো গ্রামে বিক্রি করে রাত্রি নেমে আসার আগেই ঘরের সব দরজা জানলা বন্ধ করে কোনো আওয়াজ না করেই শুয়ে পড়ত। মা, আমি তোমার কাছে যাব। কোথায় তুমি? আমার খুব ব্যথা লাগছে। কোথায় তুমি? মা, তুমি তাড়াতাড়ি এসো না মা। মা, তাড়াতাড়ি এসো। মা, তাড়াতাড়ি এসো না মা। পরের দিন বয়স্ক লোকটি রমাকান্তের বাড়িতে আসে। আরে রমাকান্ত, আজকে কেউ নৌকো চালাবে না। কালকে নদীর ধারে কুমারের লাশ পাওয়া গেছে। শরীরে একটা ফোঁটাও রক্ত নেই। শুকনো মাছের মতন দেখতে লাগছে বেচারা। কে ওকে এমন ভাবে মেরে দিয়েছে দাদু? কে জানে বাবা। রাত্রিবেলা কান্নার শব্দটা কোনো ভূতের, ডাইনির, কোনো পিশাচ কার কে জানে। আমাদের গ্রামে কেউ নজর লাগিয়ে দিয়েছে। তুমি আজকে রাত্রে ঘরে থেকো। ওদের বাপরে, দুর্গন্ধ কোথায় কোথায় থেকে দুর্গন্ধ আসছে। ঘরটাকে পরিষ্কার করো, মনে হয় কোথাও ইঁদুর মরে গেছে। না দাদু, আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকেই দুর্গন্ধ। আমার মনে হলো নালির থেকেই গন্ধটা আসছে। আরে না রে, নালির থেকে এত দুর্গন্ধ আসে না। তোর বাড়িতে কোথাও ইঁদুর মরেছে হবে। তুমি ঘর পরিষ্কার করো, আমি আসি। বয়স্ক লোকটি চলে যাওয়ার পর রমাকান্ত ঘরটা ভালো করে পরিষ্কার করা শুরু করে। কিন্তু ভালো করে পরিষ্কার করা সত্ত্বেও গন্ধটা কিছুতেই যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে যেই ও কাচের পাত্রের ঢাকনাটা খোলে, ওটা থেকে ভয়ঙ্কর একটা গন্ধ বেরিয়ে আসে। এই ভয়ঙ্কর দুর্গন্ধটা কিসের? তাহলে এতদিন ধরে এর ভেতর থেকে সেই দুর্গন্ধ আসছিল। ছি! এই ভেবে ওই কাচের পাত্রের জল ঢেলে যেই ফেলে দিতে যায়, তার ভেতর থেকে সোনার মতন চকচকে কিছু জিনিস বেরিয়ে আসে। দেখতে একদম মাছের আঁশের মতন ছিল, কিন্তু সেগুলো ছিল সোনার। দেখতে তো মাছের খোসার মতন মনে হচ্ছিল, কিন্তু আসলে তো সোনা। এইটা কেমন চমৎকার! এই সব ভাবতে ভাবতে সেগুলো কুড়িয়ে নিয়ে ওর পকেটে রাখে। তারপর ওই কাচের বাসনটা সরিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে সেখানে একটা ছোট বাটি, যাতে রক্ত মাখানো। এগুলো তো বেশ বিচিত্র মনে হচ্ছে। দামোদর গ্রাম ছেড়ে দিয়ে চলে গেছে। গ্রামে কারোর কান্নার আওয়াজ, নদীর ধারে লাশ পাওয়া যাওয়া, এই সব জিনিসে নিশ্চয়ই একটা সম্বন্ধ আছে। এই গ্রামবাসীরা খারাপ সময় আমার সাহায্য করেছিল, আমি ওই গ্রামবাসীদেরকে নিশ্চয়ই সাহায্য করব। এই সব কথা ভাবতে ভাবতে যেদিক থেকে রাত্রে কান্নার আওয়াজ আসছিল, সাহস করে সেদিকে এগোতে থাকে। মা,
তোমায় দেখতে ইচ্ছা করছে। কোথায় তুমি? খুব ব্যথা করছে মা, এসো না। কোথায় তুমি? সমস্ত গ্রাম নিঝুম ছিল, কেউ কোথাও বাইরে ছিল না। গ্রামবাসীরা ভয়ের চোটে দরজা জানলা বন্ধ করে ভেতরে ছিল। হাঁটতে হাঁটতে পুকুরের পাড়ে পৌঁছে সেখানে পাথরের উপরে বসে থাকা এক জলকন্যাকে দেখে, যার সারা শরীরে ঘা ছিল। মা, কোথায় তুমি? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, আমার খুব ব্যথা করছে মা। মা! রমাকান্তকে দেখা মাত্রই মুখের থেকে জিভটা বেরিয়ে এসে রমাকান্তর পাটাকে জড়িয়ে ধরে, তারপর টানতে শুরু করে। রমাকান্ত ভয়ের চোটে জোরে চেঁচিয়ে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমি নিজের গ্রামে চলে যাব, দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এইভাবে যখন ও সেই কন্যার কাছে যায় তখন দেখে তার সারা শরীর ঘায়ে ভরা, আর কিছু কিছু জায়গায় সোনার আঁশ ছিল। এই দেখে রমাকান্ত বুঝতে পেরে যায় ওর পকেটে থাকা আঁশগুলো এই দৈত্যেরই। তাড়াতাড়ি পকেট থেকে বার করে ওই রাক্ষসীকে দেখায়। হ্যাঁ, এটা তো আমার, এটা তো আমার। এগুলো ছাড়া আমার শক্তি ফিরে আসবে না, আর আমি মার কাছেও যেতে পারবো না। এগুলো তুমি কোথায় পেলে? কে দিয়েছে? আমি তোমাকে মেরে এগুলো নিয়ে নেব। না না, আমি জানি না যে তারা কে। এই সোনাটা আমি যেই ঘরে এখন থাকতে এসেছি সেই ঘরের একটা কাঁচের বাক্সতে আমি এটা পেলাম। তারপর রমাকান্ত সমস্ত ঘটনা ওই জলকন্যাকে জানায়। ওই ঘর ছেড়ে চলে গেছে? তাহলে আমি কি করে মার সাথে দেখা করব? কি করে হবে আমার মার সাথে দেখা? আসলে কি হয়েছিল আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমার মা একটা অভিশপ্ত জলকন্যা ছিল। আমরা তার 3টে সন্তান ছিলাম। পাহাড়ি ঝর্ণার মধ্যে আমরা বাস করতাম। আমাদের যখন যৌবন আসে তখন আস্তে আস্তে আমাদের গায়ে সোনার আঁশ তৈরি হয়, তাই আমাদের দেখতে খুব সুন্দর লাগে। আর আমাদের আওয়াজ এত মধুর যে দূর পর্যন্ত শোনা যায়। আমাদের এই আওয়াজ শুনে যে কেউ আকর্ষিত হয়ে যায়। আমি আর আমার মা আমাদের সামনে আসা লোকেদের রক্ত খেয়ে বেঁচে থাকি। আমাদের রূপে মুগ্ধ হয়ে আমাদের সামনে আসা যে কোনো ব্যক্তির রক্ত খেয়েই আমরা বেঁচে থাকি। মানুষ না পেলে জন্তু জানোয়ারের রক্ত খেয়ে বেঁচে থাকতাম। কিন্তু একবার হলো কি, ভয়ঙ্কর বন্যায় আমি ভাসতে ভাসতে এই নদীতে এসে পড়লাম। তখন আমি জোরে চেঁচিয়ে চেঁচিয়ে মাকে আমার ঠিকানা বলবার চেষ্টা করলাম, কিন্তু বন্যার জলে ভাসতে ভাসতে পাথরের ঠোকর খেয়ে আমার গলার আওয়াজ চলে গেল। আর কোনো দিন মার সাথে দেখা হলো না। মনের কষ্টে এই নদীর এদিক ওদিক ঘুরতে শুরু করি। একদিন দামোদরের জালে আটকে পড়ি। দামোদর খুব সাবধানে সকলের চোখের অলক্ষ্যে ওর বাড়িতে নিয়ে গিয়ে একটা কাঁচের জারে আটকে দেয়। আমি শুধু রক্ত খাই। এটা জানার পর রোজ মাটির বাসনে করে ছাগল বা ভেড়ার রক্ত এনে আমাকে দিত। আমি তোমাকে সাবধানে রাখবো, ভয় পেও না। আমাকে আমার মার কাছে দিয়ে এসো না। ওই পাহাড়ি ঝর্ণার পাশেই আমার মা থাকে। আরে বাপরে, ওই রাস্তা দিয়ে গেলে তো দৈত্য জলকন্যা আমাকে মেরে ফেলবে। আমার প্রাণ যে বাঁচিয়েছে তাকে আমার মা কিচ্ছু করবে না। দয়া করে আমার মার কাছে পৌঁছে দাও আমাকে। ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু এখন তো বর্ষাকাল, সেই রাস্তাতে তো প্রচুর কাদা থাকবে। বর্ষার সময়টা শেষ হয়ে গেলে তোমাকে নিয়ে যাব। একদিন দামোদর এসে, দেখো জলকন্যা, তোমার জন্য প্রত্যেকদিন রক্ত নিয়ে আসা আমার সামর্থ্যের বাইরে। তোমার শরীরে থাকা সেই সোনার খোলসগুলো তুমি যদি আমাকে দাও, তাহলে আমি তোমার জন্য প্রত্যেকদিন রক্ত নিয়ে আসতে পারি। এই কথা বলে দামোদর আর দামোদরের বউ আমার শরীর থেকে 4টে সোনার আঁশ
ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে পরীক্ষা করার জন্য। আমি তো ওর শরীরে থাকা আঁশগুলোকে শুধু আঁশই ভাবতাম, এ তো একেবারে খাঁটি সোনা গো। আমরা প্রত্যেক দিন তাকে একটু একটু করে ছিলে নেব, হয়তো খোলস আবার এসে যাবে, তেমনি তার বেঁচে থাকা অবধি একটু একটু করে ছিলতেই থাকবো। এর মধ্যে যদি গ্রামবাসীরা জানতে পেরে যায় তাহলে কিন্তু খুব ঝামেলা হবে। কি করি? এক কাজ করি, আজ রাত্রের মধ্যে ওর শরীরে থাকা সমস্ত সোনার আঁশ ছাড়িয়ে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাই। উহ, আহ! সেই রাত্রে আমাকে ওই কাঁচের জার থেকে বাইরে বার করে ফেলে। জলের বাইরে এসে আমি ছটফট করতে থাকি, যাতে আমি চেঁচাতে না পারি, তাই আমার মুখে কাপড় গুজে দেয়। তারপর আমাকে তুলে নিয়ে নদীর কাছে যায়। তারপর আমার শরীরে থাকা আঁশগুলোকে খামচে খামচে বার করে দেয়। বেঁচে থাকা অবস্থায় তোমার গা থেকে যদি কেউ চামড়া কেটে নেয়, যেমন লাগবে তোমার, আমারও ঠিক সেরকমই ব্যথা লাগছিল। সারা শরীরের ব্যথায় আমি ছটফট করছিলাম, মুখ দিয়ে আওয়াজ করতে পারছিলাম না, কারণ আমার মুখে কাপড় গোজা ছিল। তারপর একটা কাপড়ের পুটলিতে সমস্ত আঁশগুলো নিয়ে চলে যায়। আমি বিনা আঁশে রোদে বেরোতে পারি না, আমার সমস্ত শরীরটা জ্বালা করে। তাই আমি রাত্রিবেলা এখানে এসে মার জন্য কাঁদতে থাকি। এই গ্রামের উপরে আমার ভীষণ রাগ। আরে তোমার সঙ্গে তো অনেক অন্যায় হয়েছে, কিন্তু দামোদরের রাগটা তুমি পুরো গ্রামবাসীদের উপরে কেন বের করছো? ঠিক আছে, যা হয়েছে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিশ্চয়ই পৌঁছে দেব। এই বলে তাড়াতাড়ি দৌড়ে বাড়ি গিয়ে ওই কাঁচের বড় জারটাকে মাথায় করে নদীর পাড়ে নিয়ে আসে। তারপর ওই পাত্রে জল ভরে তার মধ্যে জলকন্যাকে নিয়ে সাহসে ভর করে ওই পাহাড়ি রাস্তার দিকে যায়। ওই রাস্তায় যেতে যেতে জলকন্যার আওয়াজ শোনা যায়। এই যে শুনছো, শুনছো প্রিয়তম, আমি তোমার অপেক্ষায় রয়েছি। এসো, এসো না আমার কাছে, এসো আমার কাছে, এসো প্রিয়তম, আমার কাছে এসো, এসো, এসো না আমার কাছে প্রিয়তম। এই যে শুনছো, এসো, এসো আমার কাছে, এসো না, এসো। তার আওয়াজ শুনে রমাকান্ত মোহিত হয়ে তার দিকে যেতে শুরু করে। পাগলের মতন ওই জলপ্রপাতের দিকে যেতে থাকে। ওই কাঁচের পাত্র থেকে মৎস্যকন্যা জলে ঝাঁপ দিয়ে নেমে রমাকান্তের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে শুরু করে। সম্বিত ফিরতেই রমাকান্ত, আরে এই কি হলো? আমি আমি কোথায় আছি? তুমি এক্ষুনি পাড়ের দিকে যাও, যাও এক্ষুনি। এই কথা শুনেই তাড়াতাড়ি নদীর পাড়ের দিকে যেতে শুরু করে। সমস্ত ঘটনা মৎস্যকন্যা তার মাকে জানায়, কিভাবে দামোদরের জন্য ওর গলার আওয়াজ চলে যায়, কি জন্য ওর মার সাথে ও দেখা করতে পারেনি, আর এটাও বলে যে এই রমাকান্তের জন্যই ও আবার ওর মার সাথে দেখা করতে পেরেছে। ধন্য তুমি, তুমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে এসেছো। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? সোনা, রূপো, হিরে, জহরত, কি চাই তোমার? আমার কিছু দরকার নেই, শুধু আমাদের এইখান থেকে গ্রামবাসীদের যাওয়ার সময় তুমি তাদেরকে বশে করে মারবে না, এটা বলো। ঠিক আছে, আমি আর কখনো মানুষদের মারবো না, আমি তোমায় কথা দিচ্ছি। রমাকান্তের ব্যবহারে সন্তুষ্ট হয়ে রমাকান্তকে অনেক সোনা, রূপো, হিরে, জহরত দিয়ে ফিরিয়ে দেয়। এই কথা জানার পর গ্রামবাসীরা রমাকান্তের উপরে খুব সন্তুষ্ট হয়। আজ রমাকান্তের সাহসের জন্য গ্রামবাসীদের মাদুর যাওয়ার হোক বা বাড়বা আসার হোক, সোজা রাস্তা দিয়ে তারা যাতায়াত করতে পারত। আর সেই দামোদরের কি হলো? সেই রাত্রে মৎস্যকন্যার গা থেকে ছিনিয়ে নেওয়া সোনার আঁশগুলো নিয়ে ওরা যখন নদী দিয়ে যাচ্ছিল, তখন ভয়ঙ্কর ঝড়ে ওদের নৌকা সেখানেই উল্টে যায়, আর পুটলিতে বাঁধা সোনার আঁশগুলো সারা জলে ছড়িয়ে পড়ে, আর দামোদরের বউ সেই নদীর জলেই ডুবে মারা যায়। তাই কথায় আছে,
অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়।